ওকে, আজকে আমরা শুরু করব ওয়ার্ক ইনপুট থেকে। ওকে, বলতে পারবি হোয়াট ডু উই মিন বাই ওয়ার্ক ইনপুট? কেউ বলতে পারবি ওয়ার্ক ইনপুট কাকে বলবো? ওয়ার্ক ইনপুট কাকে বলবো কেউ বলতে পারবি? অডিওটা অন রাখবি, অডিওটা অন করে বলবি। অরিজিৎ নয়, অরিজিতের ইকো হচ্ছে। বাকিরা ওয়ার্ক ইনপুট কাকে বলবো? দেখো, সাপোজ ইউ হ্যাভ আ মেশিন, suppose you have a machine, okay, now you need to do work on this machine, you need to do work on this machine। এই মেশিনের উপরে আমি যদি একটা কাজ করি তবেই এই মেশিন আমার জন্য একটা কাজ করবে। তার মানে ফর ওয়ার্ক টু বি ডান উই নিড টু ইনপুট সাম ওয়ার্ক। কিছু ওয়ার্ককে ইনপুট করলে তবেই আমরা ওয়ার্কের আউটপুট পাবো। ইফ উই ইনপুট সাম ওয়ার্ক দেন অনলি উই উইল গেট দি আউটপুট অফ সাম ওয়ার্ক। ওকে, কিছু ওয়ার্কের ইনপুট করলে তবে আমরা আউটপুট পাবো। নাও তাহলে ওয়ার্ক ইনপুট কি হবে? দ্যাট ইজ দি ওয়ার্ক ডান অন দি মেশিন। ইফ দিস ইজ এ মেশিন, ওয়ার্ক ইনপুট কি হবে? ওয়ার্ক ইনপুট উইল বি দি ওয়ার্ক ডান অন দি মেশিন। তার মানে কি হচ্ছে? তার মানে উই গিভ effort, so work done by the effort, work done by the effort on the machine is known as work input। একইভাবে ওয়ার্ক আউটপুট কি? তার মানে দ্য মেশিন ডাজ ওয়ার্ক। মেশিন কার উপরে কাজ করে? মেশিন ডাজ ওয়ার্ক অন দ্য লোড। মেশিন কার উপরে কাজ করে? মেশিন ডাজ ওয়ার্ক অন দ্য লোড। তার মানে ওয়ার্ক আউটপুট মানে কি? দ্য ওয়ার্ক ডান বাই দ্য মেশিন on the load. Is that clear? Okay, work done by the machine on the load is called work output. Now we will do efficiency. Efficiency, দেখো efficiency কাকে বলবো? suppose আমার এই একটা মেশিন আছে। ওকে, দিস ইজ আ মেশিন। নাও আমি মেশিনের উপরে কিছু ওয়ার্ক ইনপুট করেছি। আই হ্যাভ ডান a work input on the machine। মেশিনের উপরে কি করেছি? কিছু ওয়ার্ক ইনপুট করেছি। ওকে, যে ওয়ার্কটা আমি মেশিনের উপরে করেছি সেই ওয়ার্কটা করার জন্য মেশিন একটা আউটপুট করবে। এখন কি হয়, সাপোজ আমি যদি 100 জুল ওয়ার্ক করে থাকি, সাপোজ আই হ্যাভ ডান আ ওয়ার্ক অফ 100 জুল, দ্য মেশিন ডাজন্ট ডু আ ওয়ার্ক অফ 100 জুল। কি হয়, মেশিন অলওয়েজ ডাজ সাম লেস অ্যামাউন্ট অফ ওয়ার্ক। মেশিন সবসময় কিছু কম কাজ করে। তার মানে যদি 100 জুল কাজ দিই তাহলে নিশ্চয়ই মেশিন কিছু কম কাজ, সাপোজ 80 জুল কাজ করলো। তার মানে ডেফিসিট আছে একটা, দেয়ার ইজ এ ডেফিসিট। কত ডেফিসিট? 100 জুল মাইনাস 80 জুল, তার মানে 20 জুলের একটা ডেফিসিট আছে। এই 20 জুল গেল কোথায়? কোথায় গেল? সাপোজ তুমি যদি একটা বাড়িতে মিক্সার চালাও, তুমি কি দেখবে যে মিক্সারটা রোটেট করছে, রোটেট করতে করতে মিক্সারটা গরম হয়ে যাচ্ছে। তার মানে হিট ইজ জেনারেটেড। তাহলে ওই হিটটা জেনারেট করতে গেলেও আমার একটা ওয়ার্ক লাগছে। তাহলে আ পার্ট অফ মাই ওয়ার্ক ইজ ওয়েস্টেড ইন জেনারেটিং দি হিট। ভালো কথা। তুমি দেখবে তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার চুরিটা যখন ঘষাতে যাচ্ছে তখন তার একটা সাউন্ড হচ্ছে। সাউন্ডটা তো তুমি এক্সপেক্ট করছো না, মেশিনটা চলছে তাই সাউন্ডটা হচ্ছে। তার মানে সাউন্ডটা ক্রিয়েট করার জন্য একটা এনার্জি লাগছে। এই এনার্জিগুলোই ওয়েস্টেজ হয়ে নষ্ট হয়ে যায়। তাহলে এইগুলোকে আমরা বলবো ডিগ্রেডেড এনার্জি। মানে এনার্জিগুলো নষ্ট হচ্ছে যা আমার ইউজফুল কোনো কাজে নয়। দ্য এনার্জিজ আর বিং ইউজড ইন নন ইউজফুল কনভার্সনস। আমি লাইট চাইছি না, আমি সাউন্ড চাইছি না, আমি হিট চাইছি না, কিন্তু যখন সেইগুলো তৈরি হবে দোজ আর নন ইউজফুল কনভার্সনস। ইজ দ্যাট ক্লিয়ার? দোজ আর নন ইউজফুল কনভার্সনস। তার মানে এফিসিয়েন্সি কি? যে যতটা ওয়ার্ক ইনপুট দিলাম আর যতটা ওয়ার্ক আউটপুট তার একটা রেশিও। তাহলে এফিসিয়েন্সি এটাকে আমরা লিখি ইটা দিয়ে। ইটা ইকুয়ালস টু ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এফিসিয়েন্সির সাথে আরেকটা জিনিস আসে, এফিসিয়েন্সি পার্সেন্টেজ। এফিসিয়েন্সি পার্সেন্টেজ কাকে বলবো? এফিসিয়েন্সি পার্সেন্টেজ যে ইটা পার্সেন্ট ইকুয়ালস টু ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট ইন্টু 100%।
এইটুকু কি সবার বোঝা গেছে? সি এফিসিয়েন্সি আমরা কিভাবে লিখি? ইটা ইকুয়ালস টু ওয়ার্কআউট বাই ওয়ার্ক ইন। ওয়ার্কআউট বাই ওয়ার্ক ইন, ওয়ার্কআউট যদি জুল হয় ওয়ার্ক ইনও জুল হবে, জুল জুল কেটে ইট উইল বি ডাইমেনশনলেস। তার মানে এফিসিয়েন্সি ইজ ডাইমেনশনলেস। মাথায় রাখবে এফিসিয়েন্সি ইজ ডাইমেনশনলেস। ওকে, নাও করব প্রিন্সিপাল অফ আ মেশিন। প্রিন্সিপাল অফ আ মেশিন দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে থাকবে। প্রিন্সিপাল অফ আ মেশিন, প্রিন্সিপাল অফ আ মেশিন কি বলছে? বলছে প্রিন্সিপাল অফ আ মেশিন বলছে যে এনার্জি ইজ কনজার্ভড, এনার্জি কনজার্ভড থাকে। তার মানে কি? তার মানে আমার দুটো পার্ট আছে। এইটা যদি আমার একটা মেশিন হয় তার দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে ইনপুট, একটা পার্ট হচ্ছে আউটপুট। একটা পার্ট হচ্ছে ইনপুট, একটা আউটপুট। কি বলছে যে ইফ দিস ইজ আ মেশিন দেন এনার্জি অ্যাট ইনপুট, energy given at input must be equal to energy obtained from output। তাহলে ইনপুটে যা এনার্জি দেব আউটপুট থেকেও আমি একই এনার্জি পাবো। কিভাবে? তার মানে যদি আমি এনার্জি অ্যাট ইনপুট ভাবি, যদি এটা কি ইকুয়াল হতে হয়, এইটাকে বলবো প্রিন্সিপাল অফ মেশিন। তার মানে এনার্জি গিভেন অ্যাট ইনপুট মানে একইভাবে বলতে পারি ওয়ার্ক ডান বাই এফার্ট, ওয়ার্ক ডান বাই এফার্ট অ্যাট ইনপুট। একইভাবে বলতে পারি ওয়ার্ক ডান বাই এফার্ট অ্যাট ইনপুট। এই কাজটাকে একইভাবে কি বলতে পারি? ওয়ার্ক ডান বাই লোড অ্যাট আউটপুট। ওয়ার্ক ডান বাই এফার্ট অ্যাট ইনপুট equals to work done by load at output। আচ্ছা, ওয়ার্ক ডান মানে আমরা অলরেডি পড়েছি, ওয়ার্ক ডান মানে হয় হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, তার মানে কি? তার মানে এখানে আমি ডিসপ্লেসমেন্ট কিভাবে ভাববো? এখানে ডিসপ্লেসমেন্ট কিভাবে ভাববো দেখো, মনে করো তুমি একটা জায়গায় এফার্ট দিয়েছো, তার মানে সাপোজ তোমার এটা হচ্ছে একটা রড, তুমি কি করেছো? এই রডটার উপরে এই জায়গাতে একটা এফার্ট দিয়েছো, স্বাভাবিক ব্যাপার। আমার এইখানটাতে একটা লোড ছিল, তাহলে লোডটা নিশ্চয়ই উপর দিকে মুভ করবে। কিছুক্ষণ পর যদি এই সিস্টেমটা এই রকম দেখতে হয়ে যায়, ভালো করে দেখবে, কিছুক্ষণ পর আমার সিস্টেমটা এই রকম উঠে গেল, তার মানে এইটা তো পয়েন্ট যেখানে তুমি এফার্ট অ্যাপ্লাই করেছো, দিস ইজ দি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফার্ট। এইটা কি হলো? এইখান থেকে এই জায়গায় চলে এলো। ইজ দ্যাট ক্লিয়ার? এইটা তো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লোড, এইটা কি হলো? এখান থেকে এই জায়গায় চলে গেল। তার মানে কি? তার মানে এইটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই এফার্ট, এটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই এফার্ট, এটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই এফার্ট। এইটা কি? এইটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই লোড, এটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই এফার্ট, এটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই লোড। তার মানে যদি ডিস্টেন্স মুভড বাই লোডকে আমি ডিএল লিখি, এটাকে যদি ডিএল লিখি, ডিস্টেন্স মুভড বাই এফার্টকে যদি ডিই লিখি, অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ মোমেন্ট, প্রিন্সিপাল অফ মেশিন, আমি ই এফার্ট দিচ্ছি, ডি ডিস্টেন্স সরাচ্ছি, তাহলে ওয়ার্ক ডান অ্যাট এফার্ট, এটাকে যদি ডাব্লিউ ই দিয়ে রিপ্রেজেন্ট করি কি হবে? নিশ্চয়ই ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তার মানে এফার্ট ইনটু ডিসপ্লেসমেন্ট মুভড বাই এফার্ট। একইভাবে ওয়ার্ক
ডান অ্যাট লোড, মেশিন কতটা ওয়ার্ক ডান লোডে করেছে, যে এই যে লোডের এখানে যে ফোর্সটা কাজ করছে, যদি এটাকে WL দিয়ে রিপ্রেজেন্ট করি, ইকুয়ালস টু লোড ইনটু ডিস্টেন্স মুভড বাই লোড, কতটা ডিস্টেন্স মুভ করেছে DL, তাহলে লোড ইনটু DL। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এফার্ট ইনটু DE ইকুয়ালস টু লোড ইনটু DL। এইটাই হচ্ছে প্রিন্সিপাল অফ মেশিন। বিকজ প্রিন্সিপাল অফ মেশিন কি বলে, দিস মাস্ট বি ইকুয়াল অর এফার্ট ইনটু DE ইকুয়ালস টু লোড ইনটু DL। মাথায় রাখবে, দিস ইজ দি প্রিন্সিপাল অফ মেশিন। ওকে, সাপোজ we are thinking about an ideal machine. আইডিয়াল মেশিন কি দেখি একটা আইডিয়াল মেশিনে? আইডিয়াল মেশিন মানে সেই মেশিনটার উপরে আমি যা কাজ করব, মেশিনটাও একই কাজ আমাকে ফেরত দেবে। তাহলে ওয়ার্ক ডান বাই মি অন দ্য মেশিন উইল বি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য মেশিন। পরিষ্কার? তার মানে আইডিয়াল মেশিনের ক্ষেত্রে ওয়ার্ক ইনপুট ইকুয়ালস টু ওয়ার্ক আউটপুট হবে। পরিষ্কার? আচ্ছা, একটু আগে একটা রিলেশন করেছি যে ফ্রম প্রিন্সিপাল অফ মেশিন, যেহেতু টোটাল ওয়ার্ক ইনপুট আর ওয়ার্ক আউটপুট এর ক্ষেত্রে সেম হবে, তার মানে আমি কি পাবো? তার মানে নিশ্চয়ই এফার্ট ইনটু ডিস্টেন্স মুভড বাই এফার্ট ইকুয়ালস টু লোড ইনটু ডিস্টেন্স মুভড বাই লোড। অর কি পাবো? যে ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড ইকুয়ালস টু লোড বাই এফার্ট। আচ্ছা, লোড বাই এফার্টকে আমরা কি জানি? লোড বাই এফার্ট ইজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোডকে কি জানি? এইটা হচ্ছে ভেলোসিটি রেশিও। তার মানে আমরা কি পেলাম? যে এই ক্ষেত্রে যে ভেলোসিটি রেশিও আমরা পেলাম, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তার মানে এখানে লিখতে পারি যে অর ভেলোসিটি রেশিও ইকুয়াল টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ, অর মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু 1। এই রিলেশনটা আমরা একটু লিখে রাখছি, ইকুয়ালস টু 1। আচ্ছা, এটাকে আমরা ঠিক এইভাবে দেখছি, দেখো ইটা ফ্রিকোয়েন্সি বলছি, ইটা এফিসিয়েন্সি মানে কি? ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট। ওকে, ওয়ার্ক আউটপুট মানে কি? মানে হচ্ছে লোড ইনটু ডিস্টেন্স মুভড বাই লোড। ওয়ার্ক ইনপুট মানে কি? এফার্ট ইনটু ডিস্টেন্স মুভড বাই এফার্ট। আচ্ছা, এইটাকে এরকম লিখতে পারি, এল বাই ই ইন্টু ডিএলটাকে তলায় নিয়ে গেলাম, তাহলে ডিই বাই ডিএল। আচ্ছা, এইটা লেখা যা আর এটা লেখা কি সেম? এল বাই ই ইন্টু ডিই বাই ডিএল। তার মানে এইটা লেখা কি যায় যে এল বাই ই বাই ডিই বাই ডিএল লেখা যায়। তার মানে এই যে এল বাই ই মানে কি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ডি বাই ডিএল কি? ভেলোসিটি রেশিও। তাহলে এফিসিয়েন্সি মানে কি হলো? এফিসিয়েন্সি মানে হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। আচ্ছা, এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও পেলাম, এইটার ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজও যা, ভেলোসিটি রেশিও তাই। তার মানে এখানে এফিসিয়েন্সি এইভাবেও আমরা বলতে পারি, সেটা হবে 1। আচ্ছা, এবার আমরা একই জিনিস করব, বাট ফর এই প্র্যাকটিক্যাল মেশিন। প্র্যাকটিক্যাল মেশিনে কি হয় আমরা সেটা একটু দেখব। দেখো, ফর আ প্র্যাকটিক্যাল মেশিন কি হবে প্র্যাকটিক্যাল মেশিনে? মনে করো এইটা আমার একটা মেশিন, আমি তার উপরে একটা ওয়ার্ক ইনপুট দিয়েছি। তাহলে যেটা দিয়েছি এটাকে বলছি এটা আমার ওয়ার্ক ইনপুট, এটা আমার ওয়ার্ক আউটপুট। কিন্তু
ওয়ার্ক ইনপুট কমপ্লিটলি ওয়ার্ক আউটপুটে কনভার্টেড হয় না, মাঝখানে কিছু ডিসিপেশন থাকে, এটা হচ্ছে ওয়ার্ক লস। পরিষ্কার? তার মানে এটাকে কি লিখতে পারি যে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ মেশিন, প্রিন্সিপাল অফ মেশিন কি বলছে যে এনার্জি অ্যাট ইনপুট ইকুয়ালস টু এনার্জি অ্যাট আউটপুট। কিন্তু সমস্যা হচ্ছে আমার আউটপুটে তো টোটাল এনার্জিটা ওয়ার্কআউট হচ্ছে না, তার মানে কি বলবো যে ওয়ার্ক ইনপুট যেটা দিচ্ছি সেটা ওয়ার্ক লস প্লাস ওয়ার্ক আউটপুট হচ্ছে, এইটুকু আমরা বুঝলাম, ঠিক আছে। কিন্তু আমরা জানি ওয়ার্ক আউটপুট কী করে বার করতে হয়, আমরা জানি ওয়ার্ক ইনপুট কী করে বার করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা জানি যে ওয়ার্ক ইনপুট ইকুয়ালস এফার্ট ইন্টু ডিস্টেন্স মুভড বাই এফার্ট, ওয়ার্ক আউটপুট ইকুয়ালস টু লোড ইন্টু ডিস্টেন্স মুভড বাই লোড। পড়ে থাকলো লসটা, এইটার ব্যাপারে আমরা কিছু জানি না। দেখো আমরা কি করছি যে ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট এই ফর্মটায় আসতে চাইছি, এইখান থেকে লিখব অর ওয়ার্ক ইনপুট ইকুয়ালস টু ওয়ার্ক লস প্লাস ওয়ার্ক আউটপুট। কী করবো, ওয়ার্ক আউটপুটকে সব দিকে ওয়ার্ক ইনপুট দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে কি লিখতে পারি যে 1 ইকুয়ালস টু ডাব্লিউ লস বাই ওয়ার্ক ইনপুট প্লাস ওয়ার্ক আউট বাই ওয়ার্ক ইনপুট। বোঝা গেল? আচ্ছা, ওয়ার্কআউট বাই ওয়ার্ক ইনপুটকে কি লিখতে পারি, তাহলে ওয়ার্কআউট বাই ওয়ার্ক ইনপুটকে লিখতে পারি, দেখো 1 মাইনাস ডাব্লু লস বাই ডাব্লু ইন, এইটাকে এ পাশে নিয়ে এলাম, তাহলে 1 মাইনাস ডাব্লু লস বাই ওয়ার্ক ইনপুট। আচ্ছা দেখো ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট এটাকে আমরা জানি দিস ইজ এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি কি হচ্ছে 1 মাইনাস ডাব্লু লস বাই ওয়ার্ক ইনপুট। এটাকে আমরা আবার ভাববো, কেমনভাবে ভাবছি দেখো, ভালো করে দেখবে যে ভালো করে দেখবে এই ফর্মুলাটা আশা করি সবার লেখা হয়ে গেছে। এটা হচ্ছে 1 মাইনাস ডাব্লু লস বাই ডাব্লু ইনপুট। আচ্ছা এইভাবে দেখো অর ইটা মানে কি, এইখান থেকে যদি করি তাহলে একবারে লিখলে ডাব্লু ইনপুট বাই ডাব্লু ইনপুট মাইনাস ডাব্লু লস, এটা কি ডাব্লু ইনপুট মাইনাস ডাব্লু লস কি, ডাব্লু ইনপুট মাইনাস ডাব্লু লস কি, ডাব্লু আউটপুটই। তারপরে এটাকে কি লিখবো যে ডাব্লু আউটপুট বাই ডাব্লু ইনপুট, এটা হচ্ছে ইটা। আচ্ছা এবার এখানে একটা ব্যাপার দেখো, যে একটু আগেই বলেছি যে এখানে আমার একটা লস আছে, এখানে একটা লস আছে, আর আমার ডাব্লু আউটপুট বাই ডাব্লু ইনপুট মানে ইটা, সেটা কিন্তু কখনোই 1 নয়, সেটা 1-এর থেকে মাইনাস একটা পার্ট রয়েছে, তার মানে সেটা অলওয়েজ লেস দ্যান 1, সেটা অলওয়েজ লেস দ্যান 1, তার মানে ইটা এই ক্ষেত্রে কখনোই 1 নয়। এবার লিখবো ডাব্লু আউটপুট মানে লোড ইন্টু ডিস্টেন্স মুভড বাই লোড, এফার্ট ইন্টু ডিস্টেন্স মুভড বাই এফার্ট, তার মানে লিখতে পারি দেখো লোড বাই এফার্ট ঠিক আগেরই মতো, ডি এফার্ট বাই ডি লোড, তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, তার মানে অর ইটা ইকুয়ালস টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। আচ্ছা একটা জিনিস যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে আমার দুটো টার্মের রেশিও আছে, উপরে একটা নিচে একটা, কোনটা চেঞ্জ হবে না, একটা মেশিনের জন্য কোনটা সবসময় ঠিক থাকবে, সেটা হচ্ছে ভেলোসিটি রেশিও। এটা মাথায় রাখবে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ক্যান চেঞ্জ বাট দ্য ভেলোসিটি রেশিও অফ আ মেশিন নেভার চেঞ্জেস। এইখান থেকেই তোমরা সেটা বুঝতে পারবে যে ইটা ইকুয়ালস টু এম এ বাই ভি আর, দ্যাট মিনস ভেলোসিটি রেশিও উইল বি কনস্ট্যান্ট, কারণ নিচের টার্ম যেটা থাকে সেটাকে আমরা সবসময় কনস্ট্যান্ট টার্ম ধরি। বোঝা গেছে? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। আচ্ছা আমরা এখন কি ডিসকাস করব যে কেন স্যার ওয়াই আমরা ভিআরটাকে কনস্ট্যান্ট ধরবো, কেন ভিআরটাকে কনস্ট্যান্ট ধরবো, কেন মেকানিক্যাল অ্যাডভান্টেজকে ধরবো না। যদিও আমরা ইকুয়েশনে দেখতে পেলাম যে উপরে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভিআর হয়, এটা দেখেও মনে হচ্ছে ভিআরটাই কনস্ট্যান্ট হবে, তবুও স্যার লজিক্যালি ক্লিয়ার করে দাও যে কেন আমরা ভিআরটাকে কনস্ট্যান্ট ধরবো। চলো দেখো, মনে করো যে তোমার একটা কল থেকে তুমি জল তুলতে চাইছো, দিস ইজ ইয়োর কল, ওকে। এখন তোমার যে কলের পিস্টনটা আছে
সেই পিস্টনটাতে ওয়াশারটা যদি এইখান থেকে উঠে এইখানটায় যায় তবে তোমার জলটা উঠবে, না হলে জল উঠবে না। এইখান থেকে এইখানে যদি তোমাকে তুলতে হয়, এইটা যদি লোড এতটা তোমাকে মুভ করাতে হয়, তাহলে এফার্ট আর্মকে এখান থেকে এতটা মুভ করাতে হবে। এটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই এফার্ট। ভালো করে বুঝবে, তবে গিয়ে তুমি এইখান থেকে জলটা পাবে, না হলে তুমি জলটা পাবে না। তার মানে এখানে এইটা তো কনস্ট্যান্ট, যে আমি যদি এই ডিস্টেন্স আর এই লোডটা না মুভ করি তাহলে আমি কোনোভাবে কোনো কাজ পাবো না। আমার কথা কি বোঝা গেল? পারপাস অফ আ মেশিন কিন্তু তাহলে আমার থাকবে না। মেশিনে যদি পারপাসটা ফুলফিল করতে হয়, এই কল থেকে যদি জল বের করতে হয়, তাহলে আমাকে এতটাই চাপতে হবে যাতে এটা এতটা উঠতে পারে। তার মানে ফর দ্য মেশিন টু ফাংশন আমাকে এই রেশিওটা ডিই বাই ডিএল এইটাকে মেনটেন করতেই হবে, যে এইটা যদি 5 মিটার 50 সেন্টিমিটার নামে তাহলে এইটাকে 10 সেন্টিমিটার উঠতে হবে। এই যে রেশিওটা 50 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, এইটাকে তো আমাকে মেনটেন করতেই হবে, তবে গিয়ে তো আমি আমার এই মেশিনের পারপাসটা ফুলফিল করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে তো এখানে ভেলোসিটি রেশিও 5 পেয়ে গেলাম, এবার স্যার মেকানিক্যাল অ্যাডভান্টেজ নিয়ে কি বলছিলে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে এই কাজটা যদি আমি করতে চাই তাহলে আমাকে, যদি আমি এখানে 10 নিউটন ফোর্স দিতাম তাহলে আমি এখানে 50 নিউটনের কাজ পেতাম, কিন্তু তা পাই না। তার জন্য আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজের ভ্যালুটা কমে যায়। যে আমি হয়তো এখানে 50 নিউটন দিলাম, এখানে হয়তো কাজ পেলাম আমি 7 নিউটনের। এখানে হয়তো আমি 10 নিউটন দিলাম, এখানে আমি কাজ পেলাম হয়তো 40 নিউটনের, তাহলে আমি কম কাজ পেলাম। বোঝা গেল কথাটা? এফার্টে আমি কম কাজ পেলাম, কম লোড তুলতে পারলাম। মেকানিক্যাল অ্যাডভান্টেজটা তাই আমার ওখানটায় চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ভেলোসিটি রেশিও হচ্ছে প্রপার্টি অফ আ মেশিন, ভেলোসিটি রেশিও মেনটেন না করলে আমার কাজই হবে না, মেশিনের পারপাসটাই থাকবে না। বোঝা গেল কথাটা? এবার কি ক্লিয়ার হয়েছে অরিজিৎ? হ্যাঁ স্যার। পরিষ্কার তো একদম? হ্যাঁ। ওকে চলো, ওকে উই উইল স্টার্ট লিভার। দেখো আগে আমরা লিভার ছোটোবেলা থেকে পড়ে আসছি, তো লিভারের আন্দাজ আমাদের আছে, তাই আমাদের খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। লিভার 3টে টাইপের হয়, একটা হচ্ছে ক্লাস 1 লিভার, একটা হচ্ছে ক্লাস 2 লিভার, একটা হচ্ছে ক্লাস 3 লিভার। 3 ধরনের লিভার হয়। ক্লাস 1 লিভার 3টে টাইপের হয়। ক্লাস 1 লিভার 3টে টাইপের হয়। একটা টাইপ যেখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1, একটা টাইপ যেখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু 1, একটা টাইপ যেখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1। চলে আসি ক্লাস 2 লিভার। ক্লাস 2 লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ গ্রেটার দ্যান 1, ক্লাস 3 লিভার মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ লেস দ্যান 1। বোঝা গেল? এইটা বোঝার পরে আমরা একটু প্রত্যেকটা ক্লাসকে নিয়ে একটু একটু করে আলোচনা করব, যেহেতু ইজি টপিক সেহেতু আমরা তাড়াতাড়ি শেষ করব। দেখো লিভারে কি থাকে? লিভার হচ্ছে একটা স্ট্রেট বা বেন্ড সলিড রড। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে সলিড রড, যে রডটা স্ট্রেট হতে পারে, যে রডটা বেন্ড হতে পারে। সলিড অর বেন্ড সলিড রড। এখন বলতে পারো স্যার হুইল ব্যারো, ভেবে দেখো হুইল ব্যারোও কিন্তু রড টাইপেরই। তুমি যখন হুইল ব্যারোকে দেখবে, এই হচ্ছে তোমার হুইল ব্যারোর অ্যাকচুয়াল জায়গাটা, এখানে তোমার গামলাটা রাখা থাকে, তার মানে তোমার অ্যাকচুয়ালি একটা সলিড রডের ফাংশনই দেখবো। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার এই রডে কি আছে? রডে 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট। তার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফালক্রাম। ফালক্রাম, ফালক্রাম কি? ফালক্রাম হচ্ছে একটা পয়েন্ট যার অ্যাবাউটে এ রোটেশন করতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে ফালক্রাম মাঝখানেই থাকতে হবে, ফালক্রাম যে কোনো জায়গায় থাকতে পারে, বাট ফালক্রামের অ্যাবাউটে ও রোটেট করবে, ফালক্রামের অ্যাবাউটে ও রোটেট করবে। ওকে, আচ্ছা। আর দুটো পয়েন্ট থাকবে,
একটা হচ্ছে আমরা বলবো লোড, যেটাকে ওভারকাম করতে হবে, একটা হচ্ছে এফার্ট, যেটাকে আমাকে এর উপরে দিতে হবে। এখন এই এফার্টকে আমরা শর্টে ই দিয়ে ডিনোট করব, লোডকে আমরা এল দিয়ে ডিনোট করব, ফালক্রামকে এফ দিয়ে ডিনোট করব। যদি কোনো জায়গায় ফালক্রামকে ডিনোট না করি কিন্তু এরকম ট্রায়াঙ্গেল টাইপের আঁকি, তার মানে বুঝে যাব যে এটাই হচ্ছে ফালক্রাম। বেসিক স্ট্রাকচার অফ লিভার হচ্ছে এটা। তাহলে আমরা একটা লিভার তার বেসিক স্ট্রাকচারটাকে দেখলাম। এখন লিভারের অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে একটু জানবো। দেখো, ফার্স্ট ক্লাস লিভার কি হয়? ইন ফার্স্ট ক্লাস লিভার ফালক্রাম উইল অলওয়েজ বি ইন বিটুইন লোড অ্যান্ড এফার্ট। এটা হচ্ছে রুল। ফালক্রাম উইল অলওয়েজ বি ইন বিটুইন লোড অ্যান্ড এফার্ট। ইন ক্লাস 2 লিভার fulcrum will be at one end, load and effort will be on another end. fulcrum একটা এন্ডে থাকবে, load আর effort আর একটা এন্ডে থাকবে, and load থাকবে মাঝখানে, effort থাকবে এক্সট্রিমে। ক্লাস 3 লিভার fulcrum একটা এন্ডে থাকবে, effort থাকবে মাঝখানে, লোড থাকবে এক্সট্রিমে। আচ্ছা, কিছু পারপাস জানবো, দেখেই বুঝতে পারছি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1, গ্রেটার দ্যান 1, এখানে তিনটেই পসিবল। আগে চলে আসি এই পাশে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1 আমরা পড়েছি, এটা হয় ফোর্স মাল্টিপ্লায়ার, কারণ আমরা জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1 হলেই হবে ফোর্স মাল্টিপ্লায়ার। পরেরটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1 কি হবে? স্পিড মাল্টিপ্লায়ার। আমরা জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1 হলে হয় স্পিড মাল্টিপ্লায়ার। তাহলে অবভিয়াসলি এইটাও হবে স্পিড মাল্টিপ্লায়ার, এইটাও হবে স্পিড মাল্টিপ্লায়ার, এইটা হবে ফোর্স মাল্টিপ্লায়ার, এইটা হবে ফোর্স মাল্টিপ্লায়ার। এইটা কি হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু 1। দেখো এইটা হবে চেঞ্জ ইন ডাইরেকশন, চেঞ্জ ইন ডাইরেকশন। আচ্ছা, এইগুলোকে বুঝলাম। এবার আমরা ডিটেলসে যাব যে ক্লাস 1 লিভারের ফোর্স মাল্টিপ্লায়ার কীরকম হয়, মাঝখানটা কীরকম হয়, প্রত্যেকটা ডিটেলসে একটা একটা করে যাব। দেখো, প্রথমে আমরা ডিল করব ক্লাস 1 লিভার নিয়ে। ক্লাস 1 লিভার, আচ্ছা কি বলছে? ক্লাস 1 দেখব। দেখো, ক্লাস 1 লিভারে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1, তাহলে ওটাকে কিভাবে করব? ক্লাস 1 লিভার, দেখো আমি কি জানি যে ক্লাস 1 লিভার মানে ফালক্রাম থাকবে মাঝখানে। এটাকে দু রকম অ্যারেঞ্জমেন্ট করলাম, এইটা একরকম অ্যারেঞ্জমেন্ট, এইটা একরকম অ্যারেঞ্জমেন্ট। কি করলাম যে এই অ্যারেঞ্জমেন্টে ধরো এইটা হচ্ছে এফার্ট, এইটা হচ্ছে লোড, এখানেও এইটা হচ্ছে এফার্ট, এটা হচ্ছে লোড। কি করলাম, এখানে ফালক্রামটা মিডলে ছিল, দিস ওয়ান ইজ মিডল। এখান থেকে ফালক্রামটাকে আমি একটুখানি লোডের দিকে সরিয়ে দিলাম, তাহলে ধরো এইটা হলো আমার ফালক্রাম, এইটা আমার লোড, এইটা আমার এফার্ট। পরিষ্কার? তার মানে অবভিয়াসলি এইটা কি হবে? লোড আর্ম। লোড আর্মকে এল দিয়ে না লিখে আমরা ডিস্টেন্স মুভড বাই লোড এরকম ভাববো, তাহলে সুবিধা হবে। তাহলে এইটা কি হবে? এইটা হবে আমার এফার্ট আর্ম। আচ্ছা, ভেলোসিটি রেশিও কি হয়? ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড। দেখো এটা গ্রেটার দ্যান 1 না? যদি একটা আইডিয়াল মেশিন ভাবি তাহলে ভেলোসিটি রেশিও আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ সেম হয়। তাহলে ফর আইডিয়াল মেশিন যেহেতু ভেলোসিটি রেশিও আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ সেম, তার মানে এখানে লিখতে পারি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1। তার মানে এই ধরনের মেশিন যেখানে ফালক্রামটা মোর টুয়ার্ডস দ্য লোড আছে, তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে গ্রেটার দ্যান 1। কি কাজ করবো এটা দিয়ে?
কাজ করবো এটা দিয়ে? মনে করো একটা স্টোন পড়ে আছে, একটা বড় স্টোন পড়ে আছে, তুমি এই স্টোনটাকে তুলতে চাও। কি করে তুমি তুলবে এই স্টোনটাকে? তুমি একটা স্টিক ঢোকাবে, ঢুকিয়ে এইখানে একটা শক্ত কোনো স্টোন রাখবে, তুমি এখানে এফার্টটা অ্যাপ্লাই করবে, লোডটা যথারীতি উপর দিকে উঠে যাবে। কি হচ্ছে এই ক্ষেত্রে? দিস ইজ দি এফার্ট আর্ম, দিস ইজ দি লোড আর্ম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইটুকু কি সবার কাছে পরিষ্কার? আরও কয়েকটা এক্সাম্পল করি এটার। দেখো আরেকটা এক্সাম্পল। সাপোজ মনে করো তোমার কাছে প্লায়ার আছে। প্লায়ার কি? প্লায়ার এরকম দেখতে হয়, যাদের বাড়িতে ইলেকট্রিকের যন্ত্রপাতি আছে তারা এটাকে খুব স্বাভাবিকভাবেই দেখে থাকবে। এটাকে বলে প্লায়ার। ওয়েট করো, এটাকে বলে প্লায়ার। ঠিক কাঁচির মতনই দেখতে হয়, শুধু এইটা হয় হচ্ছে এর ফালক্রাম। তাহলে এইটা কি? এইটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই লোড। এইটা কি? এটা হচ্ছে ডিস্টেন্স অফ এফার্ট। আমি কি করব? অবভিয়াসলি এখানে একটা এফার্ট দেব। যখন এখানে এফার্ট দেব, এই নিচের দিকটা উপর দিকে উঠবে, পিঞ্চড হয়ে যাবে, তাহলে এখানে আমি একটা বেশি লোডের কাজ করতে পারবো। দিস ইজ অলসো লিভার অফ ফার্স্ট ক্লাস। বোঝা গেল কথাটা? এরকম অনেক এক্সাম্পল আছে লিভার অফ ফার্স্ট ক্লাস। আচ্ছা, চলে আসি নেক্সট টাইপে। এটাই কি করেছিলাম? লোডের দিকে শিফট করিয়ে দিয়েছিলাম। কি করেছিলাম? লোডের দিকে শিফট করে দিয়েছিলাম, টুয়ার্ডস লোড শিফট করিয়েছিলাম। এটাই কি করব? টুয়ার্ডস এফার্ট শিফট করাবো, মানে ফালক্রামটাকে এইখানটায় আঁকবো। তার মানে ডিস্টেন্স অফ এফার্ট কতটা হবে? এইটা হবে ডিই। ডিস্টেন্স অফ লোড কতটা হবে? এইটা হবে ডিএল। পরিষ্কার? এইটা হবে ডিই, এইটা হবে ডিএল। ওকে, তার মানে কি? তার মানে একইভাবে ভেলোসিটি রেশিও ডিই বাই ডিএল, অবভিয়াসলি দেখেই বুঝতে পারছি এটা ছোট, দ্যাট উইল বি লেস দ্যান 1। তার মানে ভেলোসিটি রেশিও লেস দ্যান 1, এফিসিয়েন্সি 100% ভাবলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলসো লেস দ্যান 1। কোথায় কাজে লাগাবো? আমি আগেও এক্সাম্পলটা দিয়েছি, যে মনে করো এটা হচ্ছে আমার একটা কাঁচি। মনে করো এটা হচ্ছে আমার একটা কাঁচি। কি হবে? আমি কাঁচিতে সেটাকে কাজে লাগাবো। তাহলে আমরা কাঁচি কেন ইউজ করি? কারণ কাঁচির ক্ষেত্রে দেখো ডিস্টেন্স মুভড বাই লোড বেশি, ডিস্টেন্স মুভড বাই এফার্ট কম। তার মানে আমি যদি এখানে স্মল একটা ফোর্স দিই বা বেশি ফোর্স দিই, আমার কাছে এখানে ইম্পর্টেন্ট কি ফোর্স নাকি কতটা ডিস্টেন্স যাচ্ছে? এখানে দেখো ডিস্টেন্স বেশি যাচ্ছে, তাহলে কাজটা কী হবে? তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইটা আমার কি করে? স্পিড মাল্টিপ্লাই, যাতে আমি কাজটা তাড়াতাড়ি করতে পারি। আচ্ছা, ক্লাস 1 লিভারের দুটো কেস আমরা করা হয়ে গেল। একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1, একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1। এবার আমরা করব সেই কেসটা যখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে ইকুয়াল টু 1। দেখো, এবং ওটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? আমরা কোথায় অ্যাপ্লাই করি? মনে করো যে এইখানে একটা ভারী স্টোন পড়ে আছে, তুমি এই স্টোনটার উপরে দাঁড়িয়ে এটাকে যদি তুলতে চাও, তাহলে তোমার প্রচুর পরিমাণ স্ট্রেংথ লাগবে এবং সেটাকে তোমাকে উপর দিকে দিতে হবে, যেটা তোমার পক্ষে পসিবল হবে না। কিন্তু এই একই অ্যারেঞ্জমেন্ট তুমি যদি এইভাবে করো, যে এইটার সাথে এখানে একটা তুমি রডকে বেঁধে দিলে, রডটাকে তুমি এইখানে কোনো একটা কিছু দিয়ে সাপোর্ট দিয়ে দিলে, তুমি ফোর্সটা এইখানটায় দিলে, সুবিধা কি হবে? যে এইখানে তুমি যখন ফোর্স দিলে হয়তো তোমার পা দিয়ে ফোর্স দিতে পারছো, সেই ফোর্স এটা খুব ইজিলি উঠে যাবে, যেটা তুমি তোমার হ্যান্ড দিয়ে ফোর্স দিলে হবে না। তার মানে কি করলো? আমার এফার্টটা অ্যাকচুয়ালি এইখানে দিতে হতো,
আমি কি করলাম, এফার্টটাকে এইখানটায় দিলাম। তাতে আমার সুবিধা কি হলো, আমার ডাইরেকশন অফ লোডটা একই থাকলো, শুধু আমার কমফর্টেবল একটা জায়গায় আমি এফার্টটা দিতে পেলাম। তাহলে এটা কি করলাম, চেঞ্জ ইন পজিশন অ্যান্ড ডাইরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ এফার্ট। ডাইরেকশনের চেঞ্জ আর পজিশনের চেঞ্জ, এই দুটো জিনিস আমরা এটা দিয়ে করতে পারবো। তাহলে এইটা হচ্ছে সেই কেসটা যখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু, তাহলে এখানে কি হবে, যদি এটা আমার লিভার হয়, ঠিক মাঝখানে থাকবে ফালক্রাম, এক ধারে থাকবে এফার্ট আর এক ধারে থাকবে লোড। তাহলে ক্লাস 1 লিভার আমরা বুঝে গেছি। এবার আমরা যাব ক্লাস 2 লিভারে। দেখো ক্লাস 2 লিভার কি হয়, একটা ক্লাস 2 লিভারে, ক্লাস 2 লিভারে লোড ফালক্রাম আর এফার্টের মাঝে থাকবে। মনে করো এইটা হচ্ছে আমার লিভার, লোড থাকবে এইখানটাতে, ফালক্রাম থাকবে এইখানটায়, একটা এন্ডে থাকবে ফালক্রাম, এফার্ট থাকবে আর একটা এন্ডে। সুবিধা কি, এই এতটা হচ্ছে ডিস্টেন্স অফ এফার্ট, এইটুকু হচ্ছে ডিস্টেন্স অফ লোড। কোনো দিনই পসিবল হবে না এই ডিস্টেন্স অফ এফার্টটা ডিস্টেন্স অফ লোডের থেকে কম হোক। সবসময়ই ডিস্টেন্স অফ লোড উইল বি লেস দ্যান ডিস্টেন্স অফ এফার্ট, এটুকু পরিষ্কার। তার মানে ভেলোসিটি রেশিও কি হবে, সবসময়ের জন্য ডিস্টেন্স অফ এফার্ট বাই ডিস্টেন্স অফ লোড, পরিষ্কার বোঝা যাচ্ছে 1। আইডিয়াল মেশিন ভাবলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ভেলোসিটি রেশিও সেম হয়, সো দ্যাট উইল বি ইকুয়ালস টু ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1। তার মানে সবসময়ের জন্য ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার, সবসময়ের জন্য ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। কী কাজে লাগাবো, সব থেকে পপুলার এক্সাম্পল নাট ক্র্যাকার। নাট ক্র্যাকার কী কাজে লাগে, নাট ক্র্যাকার মনে করো এই হচ্ছে আমার একটা জাতি বা নাট ক্র্যাকার, তার একটা বেস থাকে, নাট ক্র্যাকারের একটা বেস থাকে, ওকে। নাটটাকে কোথায় রাখি, নাটটাকে রাখি এখানে। তাহলে অবভিয়াসলি দিস ওয়ান ইজ মাই ফালক্রাম, দিস ওয়ান ইজ মাই ফালক্রাম। এইটা কি, এইটা হচ্ছে আমার এফার্ট। এইটা কি, তাহলে এইটা হচ্ছে আমার লোড। একটা জিনিস খেয়াল করে দেখবে যে এখানে এফার্ট আর লোড একই দিকে অ্যাপ্লাইড হয়, এফার্ট আর লোড একই দিকে অ্যাপ্লাইড হয়। ফার্স্ট ক্লাস এফার্ট যেদিকে ছিল লোড উল্টো দিকে ছিল, দেখবে ছবিটা যখন এঁকেছি এফার্ট যদি এদিকে দিয়ে থাকি লোডটাকে দিয়েছি এদিকে, এফার্ট আর লোড কিন্তু আলাদা দিকে। এইটার ক্ষেত্রে কিন্তু আলাদা, এইটার ক্ষেত্রে এফার্ট আর লোড একই দিকে কাজ করছে। ইভেন ক্লাস 3 যখন তুমি করবে সেটার ক্ষেত্রেও এফার্ট আর লোড একই দিকে কাজ করবে। আচ্ছা দেখো, তাহলে অবভিয়াসলি এইটুকু হচ্ছে ডিস্টেন্স অফ লোড, অবভিয়াসলি এতটা হচ্ছে ডিস্টেন্স অফ এফার্ট। দেখেই বুঝতে পারছি যেহেতু মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি, আমি যদি এখান থেকে চাক করে একটা চাপ দিই তাহলে নাটটা ভেঙে যাবে, ওকে। আচ্ছা চলো, এর আর একটা এক্সাম্পল উইল বি হুইল ব্যারো, পপুলার এক্সাম্পল। দেখো কি হয় হুইল ব্যারোতে, মনে করো এইটা হচ্ছে আমার একটা হুইল ব্যারো। হুইল ব্যারোতে একটা স্ট্রেট রড থাকে, তার সাথে একটা গামলাকে অ্যাটাচ করে দেওয়া হয় যার মধ্যে মাল পশলা আমরা ঢুকাতে পারি, দিয়ে এর সাথে একটা চাকা লাগানো আছে। আমি যখন এটাকে এরকম এরকম করব, এই চাকার রেসপেক্টে আপ ডাউন করতে পারবে, ওকে। তার মানে অবভিয়াসলি বুঝতে পারছি এইটা হচ্ছে আমার ফালক্রাম, এইটা কি, এইটা হচ্ছে আমার লোড, এইটা কি, এটা হচ্ছে আমার এফার্ট। তার মানে অবভিয়াসলি এটা হচ্ছে ডিস্টেন্স অফ লোড আর এইটা হচ্ছে ডিস্টেন্স অফ এফার্ট। ইজ আ হুইল ব্যারো, সেকেন্ড ক্লাস লিভার। আসো আমরা আর একটা এক্সাম্পল করি, বটেল ওপেনার। বটেল ওপেনার, দেখো বটেল ওপেনার কি হয় বটেল ওপেনারে। বটেল ওপেনার
মনে করো এই হচ্ছে ঢাকনা অফ আ বটল, এই হচ্ছে একটা মিল্ক ক্যানিস্টার। কি করলাম যে এইটাকে একটা জিনিস দিয়ে তুলতে চাইছি, তাহলে কি হয়, বটল ওপেনার দেখবে ঠিক এই রকম দেখতে হয়, এরকম একটা হুক টাইপের থাকে। এই হুকের একটা পোর্শন নিচে অ্যাটাচড, একটা পোর্শন উপরে। হুকের একটা পোর্শন নিচে অ্যাটাচড এই জায়গায়, হুকের আর একটা পোর্শন ওপরে। কি হবে, আমি যখন এইটাকে এই দিকে একটা এফার্ট দেব, তাহলে এইটাকে ফোকাস রেখে ও আপ ডাউন করবে, তার মানে আমার ফোকাস কে হবে, এই ফোকাস বলছি ফালক্রাম কে হবে, এইটা হবে আমার ফালক্রাম। এইটাকে উপর দিকে তুলছি, তাহলে এটা আমার এফার্ট, তাহলে এইখান থেকে উপর দিকে উঠবে, তাহলে এইটা কি হবে আমার, দিস উইল বি মাই লোড। বোঝা গেল কথাটা? দিস ইজ আ বটল ওপেনার। তাহলে আশা করি আমরা লিভার অফ ক্লাস 2 আমাদের কাছে ক্লিয়ার। চলে যাব নেক্সট ক্লাস, লিভার অফ ক্লাস 3। দেখো লিভার অফ ক্লাস 3-তে কি আছে, লিভার অফ ক্লাস 3 দেখো, ক্লাস 3 আমার রডটা থাকবে। লিভার অফ ক্লাস 3 হোক বা লিভার অফ ক্লাস 2 হোক, দুটোর ক্ষেত্রেই ফালক্রাম থাকে এন্ডে, কিন্তু ওটাই এন্ডে ছিল এফার্ট, এটাই ফালক্রাম থাকবে এন্ডে, কিন্তু ওর এন্ডে হবে লোড। এফার্ট হবে ইন বিটুইন কোনো একটা জায়গায়, এটার ক্ষেত্রেও যেদিকে এফার্ট দেব লোড সেদিকেই মুভ করবে। তার মানে এটা যদি ডিস্টেন্স অফ এফার্ট হয়, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে ডিস্টেন্স অফ লোড। দেখেই বুঝতে পারছি ডিস্টেন্স অফ লোড গ্রেটার দ্যান ডিস্টেন্স অফ এফার্ট। তাহলে কোনো দিনই ইট ইজ নেভার পসিবল যে ডিস্টেন্স অফ লোড আর ডিস্টেন্স অফ এফার্ট, কখনোই লোডের ডিস্টেন্সটা এফার্টের থেকে কম হবে, হতে পারে না। ডিস্টেন্স অফ এফার্ট উইল অলওয়েজ বি লেস দ্যান দি ডিস্টেন্স অফ লোড, কারণ মাঝখানে লোড আর ফালক্রামের মাঝখানে। তার মানে ভেলোসিটি রেশিও কি, ডিস্টেন্স অফ এফার্ট বাই ডিস্টেন্স অফ লোড। তার মানে এটা সবসময় হবে লেস দ্যান 1, কারণ ডিএল কি, ডিএল সবসময় গ্রেটার দ্যান 1। আচ্ছা, যদি ডিস্টেন্স অফ এফার্ট লেস দ্যান ডিস্টেন্স অফ লোড হয়, তার মানে এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইন আইডিয়াল কেস উইল অলসো বি লেস দ্যান 1। কিছু এক্সাম্পল করব। সব থেকে পপুলার এক্সাম্পল হচ্ছে সুগার টং। সুগার টং রসগোল্লার দোকানে গেলে খুব দেখা যায়। সুগার টং কী করে, দেখবে এই রকমের একটা যন্ত্র আছে, ঠিক এই রকম দেখতে হয়। আমি 3D আঁকছি, দেখো, যারা মিষ্টির দোকানে গেছো তারা এটাকে অনেকেই হয়তো দেখেছো, ঠিক এইরকম দেখতে হয়। কি করে, এইটাকে এরমভাবে চিপে দেয়, যেই এটাকে চিপে দেবে তখন আমার ছবিটা কেমন হয়ে যাবে, এটাকে চিপে দিলে দেখো, যেই চিপে দেবে এটা দেখতে এই রকম হয়ে যাবে। এরকম হয়ে যাওয়া মানে এর মাঝখানে কি থাকবে, এর মাঝখানে তো রসগোল্লা বা সন্দেশ কিছু একটা থাকবে। যে এটাকে চিপে ধরবে, রসগোল্লা সন্দেশটাকে ধরলো, মানে এইরকম করে ধরলো, এরকম করে ধরলো, যেই দরকার হলো না ছেড়ে দিল, ঠিক আছে। সো দিস ইজ সুগার টং। কী হবে এর ক্ষেত্রে, এইখানটায় কে থাকবে, এখানটায় থাকবে লোড, এইখানটা ভাঁজ হচ্ছে, তাহলে এখানে কে আছে, এটা হচ্ছে ফালক্রাম। এফার্ট কোথায় দিচ্ছি, এফার্ট দিচ্ছি এইখানটাতে। তার মানে কি বলতে পারি, তার মানে বলতে পারি দিস ইজ দি ডিস্টেন্স মুভড বাই এফার্ট ডিই, দিস ইজ দি ডিস্টেন্স মুভড বাই লোড ডিএল। অবশ্যই ডিএল গ্রেটার দ্যান ডি, তার মানে এটা কি হবে, দিস উইল অ্যাক্ট অ্যাজ আ স্পিড মাল্টিপ্লায়ার, দিস উইল অ্যাক্ট অ্যাজ আ স্পিড মাল্টিপ্লায়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে স্পেড ফর লিফটিং লোড। স্পেড ফর লিফটিং লোড, দেখো স্পেড কি হয়, স্পেড স্পেড কি কাজে লাগে, দেখবে বালি তোলা যারা তারা স্পেড খুব কাজে লাগে, বালি যারা তোলে। স্পেড কেমন দেখতে হয়, এই এই হালকা একটু আপ ডাউন থাকে, তারপরে এখান থেকে বেলচা, স্পেড মানে হচ্ছে বেলচা। দেখবে এই জিনিসটা যাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করেছে তারা অনেকেই হয়তো এই জিনিসটাকে দেখেছো, স্পেড। এখন স্পেড কি করে কাজ করে, দেখো এরমভাবে ধরে কাজ করায়, এরম বালি তোলে, এরম করে বালি তোলে,
ঠিক আছে, বালি তুলে এরম ফেলে, বালি তুলে এরম ফেলে, তার মানে কি ওদের তো তাড়াতাড়ি কাজ দরকার, মুঠো করে বালি তুলে তো ফেলতে পারবে না, আর বালির ওজন অত বেশিও নয়। তাহলে স্পেড কেন? কারণ স্পেড ওয়ার্কটাকে ফাস্ট করে, ওয়ার্কটাকে ফাস্ট করে। ওকে, তার মানে ও কি করছে, ও এইটাকে ফালক্রাম বানাচ্ছে, এই যে এরম করে ধরছে, এরম করে ফেলছে, তাহলে এই জায়গাটা কি ফালক্রাম। স্পেড কেমন ধরা আছে, এরকম করে ধরা আছে, দাঁড়াও, স্পেড কেমন ধরা আছে, স্পেড ধরা আছে যেরকম বললাম। এক সেকেন্ড একটু হোল্ড করো। মনে করো এইটা হচ্ছে স্পেড, ওকে, এইটা হচ্ছে স্পেড, তাহলে ঠিক এইরকম যেরকম ছবিতে দেখতে পাচ্ছ এইরকম, এইটা হচ্ছে হ্যান্ডেলটা, ঠিক আছে। বালি কোন জায়গা দিয়ে তুলবো, বালি এখান থেকে তুলবো, এইটা কি হ্যান্ডেলটা, হাত কোথায় দেবো, এখানে, এফার্ট কোথায় দেবো, দেখো এইটায় জোর দিচ্ছি, দেখেছো, এইটায় জোর দিচ্ছি, তাহলে কি করছি, এরম করে ধরে এরম ফেলে দিচ্ছি, এরম করে ধরে এরম ফেলে দিচ্ছি, তাহলে এইটা কি কাজ করছে, এটা ফালক্রামের, বুঝতে পেরেছো, এটা কিসের কাজ করছে, ফালক্রামের। বালি কোথায় থাকছে, এখানে, তাহলে এই ধরছি, এই ফেলছি, এই ধরছি, এই ফেলছি, এই ধরছি, এই ফেলছি, দেখেছো ফালক্রাম, বুঝতে পারছো, এই ধরছি, এই ফেলছি, তাহলে দিস উইল অ্যাক্ট অ্যাজ ফালক্রাম, দিস উইল অ্যাক্ট অ্যাজ এফার্ট, দিস উইল অ্যাক্ট অ্যাজ লোড। তাহলে এফার্ট, লোড, ফালক্রাম বুঝতে পারলাম। তাহলে এখান থেকে কি বলতে পারি, দেখো, তাহলে দিস উইল বি এফার্ট, এখানে থাকবে এফার্ট। যদি বালিটাকে পেছন দিকে ফেলতে চাই তাহলে এফার্ট কোন দিকে দিতে হবে, উপর দিকে। লোড যদি এখানটায় থাকে তাহলে লোড উইল মুভ ইন দিস ডাইরেকশন। তাহলে অবভিয়াসলি এটা যদি ফালক্রাম হয়, তাহলে এটা যদি এফার্ট হয়, তাহলে ডিস্টেন্স অফ এফার্ট, এটা কি হবে, দিস উইল বি ডিস্টেন্স অফ লোড। এটা দেখেও বুঝতে পারছি অবভিয়াসলি ভেলোসিটি রেশিও উইল বি লেস দ্যান 1, তার মানে এটাও হবে একটা স্পিড মাল্টিপ্লায়ার। ওকে, নেক্সট আমরা দেখব যে কিছু হিউম্যান বডির কিছু এক্সাম্পল, দেখো হিউম্যান বডির কিছু এক্সাম্পল। আমাদের হিউম্যান জতে কি আছে, সাপোজ এই হচ্ছে আমাদের দিস ইজ আওয়ার ওকে, এইটা হচ্ছে আমাদের জটা যখন কাজ করে আমার দাঁতগুলো এইখানটায় থাকে, দিস আর আওয়ার টিথস। স্কেলটার উপরের পোর্শনটা আঁকলাম না, শুধু নিচেরটাই দেখো, এটা আমাদের টিথ, এইটা স্কালের সাথে এইভাবে অ্যাটাচ থাকে, তার মানে যে মাসেলটা একে দিয়ে কাজ করায় সেটা তো ওকে এই জায়গা দিয়ে রোটেট করায়, তাহলে এটা কি হবে, ফালক্রাম। আমরা চিবাই এই জায়গাটা দিয়ে, তাহলে এখানে কি আছে আমার, লোড। তাহলে মাসেলটা কার সাথে কানেক্ট, পেছনের কোনো একটা পার্টির সাথে, দেখো এমন করে দেখো, দেখো এখানটা নড়বে, দেখেছো, এই দেখো নড়ছে, দেখেছো। তার মানে কি এখানে মাসেলটার কাজ হচ্ছে, মাসেলটা কিন্তু এখানে কি শেষ না, যে মাসেলটাকে নিয়ে কাজ করছে সেটার টানটা কিন্তু পেছনে কাজ করছে, তার মানে এফার্ট উইল বি সামওয়্যার হিয়ার। বোঝা গেল কথাটা। এফার্ট একটা এন্ডে, ফালক্রাম মাঝে, লোড সামনে, কি টাইপ, ক্লাস 1। বলতে পারবে এটা ক্লাস 1-এর কীরকম ক্লাস, যেখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 1, এটা কিসের মধ্যে পড়বে বলতে পারবে? কেউ অডিও অন করে বলো, এটা কোন ক্লাসের মধ্যে পড়বে, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু 1 কোন ক্লাসের মধ্যে পড়বে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়ালস টু 1। লেস দ্যান না গ্রেটার দ্যান, কোনটা হবে? লেস দ্যান না গ্রেটার দ্যান, কোনটা হবে কেউ বলতে পারবি? হ্যাঁ প্রিমাংশু বল। আমার মনে হয় গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান না, গ্রেটার দ্যান নয়, বল তো ডিস্টেন্স অফ এফার্ট কতটুকু? এইটুকু না? ডিস্টেন্স অফ লোড কতটুকু? এতটা না, তাই না? ডিস্টেন্স অফ এফার্ট এইটুকু, ডিস্টেন্স অফ লোড এতটা, তাহলে ভেলোসিটি রেশিও কি হয়, ডিই বাই ডিএল না? এটা লেস দ্যান 1, আইডিয়াল কেসে এম এ আর ভি আর সেম হবে, তাহলে কি হবে, লেস দ্যান 1, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে, লেস দ্যান 1। বোঝা গেল কথাটা? আচ্ছা চলো নেক্সট একটা কেস দেখব, সেটা হচ্ছে এলবো। রেজিং এ লোড বাই 4 আর্ম, দেখো রেজিং এ লোড বাই 4 আর্ম। আমাদের হাতে কি আছে, এগুলো সব বইয়ে পেয়ে যাবে, এখন এখানে বোঝাচ্ছি, বোঝো।
এইটা হচ্ছে আমার ফোর আর্ম। ওকে, আমি কি করছি, আমি একটা লোডকে এইখানটায় রেখেছি, এই লোডটাকে তুলতে চাইছি। অবভিয়াসলি যদি লোড তুলতে চাইছি তাহলে লোড একটা এন্ডে থাকবে। ফোর আর্ম দিয়ে তুলতে চাইছি, মানে এরম করে তুলছি না, এরম করে তুলছি। তাহলে ফালক্রাম কোথায়? ফালক্রাম কোথায়? এটা ফালক্রাম। তাহলে ফালক্রাম কোনটা? এটা ফালক্রাম। তাহলে এফার্ট কোথায় দিচ্ছি? দেখো যখন তুলছি এই জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে, ভালো করে হাত দিয়ে দেখো, তোলার সময় রিল্যাক্স করে দাও। হাত যখন রিল্যাক্স করে দেবে তখন দেখবে জায়গাটা নরম, দেখো তুলতুলে নরম, তাই না? যেই তুমি হাতটা দিয়ে কাজ করছো দেখো এটা শক্ত হয়ে গেছে। তার মানে এফার্ট কোথায় দিয়েছো? এফার্ট দিয়েছো এই জায়গাটাতে। ইজ দ্যাট ক্লিয়ার? এফার্ট কোথায় দিয়েছো? এফার্ট দিয়েছো এই জায়গাটাতে। তার মানে এফার্ট তুমি কোথায় দিচ্ছ? এফার্ট দিচ্ছ এই জায়গাটাতে। কোন ক্লাসের লিভার? এটা কোন ক্লাসের লিভার বলতো? জিজ্ঞেস করবো শাস্ত্রিতাকে। শাস্ত্রিতা এটা কোন ক্লাসের লিভার? শাস্ত্রিতা তাড়াতাড়ি অডিও অন কর, এটা কোন ক্লাসের লিভার? সেকেন্ড ক্লাস। আচ্ছা, লোড একটা এন্ডে রয়েছে, ডিস্টেন্স। সেকেন্ড ক্লাস লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হয় রে? সেকেন্ড ক্লাস লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হয়? গ্রেটার দেন ইকুয়াল টু না লেস দেন 1? চলে যাব ত্রিপমের কাছে। গ্রেটার দেন ইকুয়াল টু হয় না, ভুল বলছিস। চলে যাব ত্রিপমের কাছে। ত্রিপম বলতো এইটার ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে? লেস দেন, গ্রেটার দেন না ইকুয়াল টু 1? এটা কোন ক্লাস বলতো? ত্রিপমের কথা শোনা যাচ্ছে না। চলে যাব হৈমাবর কাছে। হৈমাব এটা কোন ক্লাস? ক্লাস 3। ক্লাস 3, ইয়েস, এটা হবে হচ্ছে ক্লাস 3, 2 না, ক্লাস 3। কেন ক্লাস 3? কারণ এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেখ। আগে ভেলোসিটি রেশিও বার করব। ভেলোসিটি রেশিও হচ্ছে ডিই বাই ডিএল। অবভিয়াসলি ডিই ছোট, ডিএল বড়, তার মানে এইটা হবে লেস দ্যান 1। ভেলোসিটি রেশিও লেস দ্যান 1। ফালক্রাম আর লোড এন্ডে রয়েছে, ফালক্রাম একটা এন্ডে রয়েছে, কে হতে পারে? একমাত্র ক্লাস 3, এছাড়া কোনো কেস নেই। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা চলে আসি। হ্যালো, হ্যাঁ বল। বলছি তাহলে স্পিড মাল্টিপ্লাই। এটা স্পিড মাল্টিপ্লাই। দেখ না, কাজ করতে সুবিধা হয়। তুই যদি লোডটাকে এখানে রাখিস, তুই যদি একটা লোডকে এখানে রাখিস, তাহলে এইটা উঠতে যা সময় লাগবে এখানে রাখলে তাড়াতাড়ি উঠবে না? তাড়াতাড়ি উঠবে তো। তোর ধর একটা বন্ধু পাশে দাঁড়িয়ে আছে, কোনো খাবার দিতে হবে, তুই কি এরকম করে নিয়ে দিবি এনে ধর? তা তো দিবি না। তুই কি করে এরকম নিবি, দিয়ে এনে ধর। কি হলো? তোর এখানে কাজ করতে সুবিধা, স্পিড বেড়ে গেল। ইজ দ্যাট ক্লিয়ার? সো ইট উইল অ্যাক্ট অ্যাজ এ স্পিড মাল্টিপ্লায়ার। তুই তো হাতটা এখানে, জিনিসটাকে তো এখানে রেখেও দিতে পারিস, এনে ধর, কিন্তু স্পিড মাল্টিপ্লায়ার হবে না, তোকে হোল বডি মুভ করিয়ে যেতে হচ্ছে। এইটা এখান থেকে নিয়েই এনে ধর, তাহলে ইট উইল অ্যাক্ট অ্যাজ আ স্পিড মাল্টিপ্লায়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, অরিজিৎ কিছু বলবি? অরিজিৎ কিছু বলবি? ওকে, নেক্সট করব রেজিং ওয়েট অফ দ্য বডি অন টপ। বডি একসঙ্গে ফোর্স মাল্টিপ্লায়ার স্পিড মাল্টিপ্লায়ার হতে পারে? একই সাথে ফোর্স মাল্টিপ্লায়ার স্পিড মাল্টিপ্লায়ার পসিবল না। আচ্ছা অরিজিৎ, তোর অডিও ইকো হচ্ছে, অডিওটা অফ করে দিবি। আচ্ছা নেক্সট আর একটা আছে বইয়ে, দেখবে যে রেজিং দি ওয়েট অফ দ্য বডি অন ইয়োর লেগস। রেজিং দি ওয়েট অফ দ্য বডি অন ইয়োর লেগস, তোমার পায়ের উপরে নিজের বডি ওয়েটটাকে রাখবে। দেখো, তোমার যদি পায়ের উপরে নিজের বডি ওয়েটটাকে রাখতে হয় তাহলে কি হবে? তুমি পাটাকে আপ ডাউন করছো, এইটা হচ্ছে তোমার টো, ঠিক আছে? তুমি কি করছো? টোটাকে আপ ডাউন করছো। তাহলে এইভাবে তুমি আপ ডাউন করবে, এটা গ্রাউন্ড ধরো, তাহলে এইভাবে আপ ডাউন করবে। তাহলে আপ ডাউন কোন জায়গা দিয়ে হচ্ছে? এই মাথাটা দিয়ে আপ ডাউন হচ্ছে না, এই জায়গা দিয়ে আপ ডাউন হচ্ছে না, তাহলে টোটা কীরমভাবে আপ ডাউন করবে? টোটা এইভাবে আপ ডাউন করবে। তার মানে ফালক্রাম কোথায়? ফালক্রাম হবে এইখানটায়। সো দিস উইল বি ফালক্রাম। আমার টোটাল বডি ওয়েট এই জায়গা দিয়ে পাস করবে, তাহলে বডি ওয়েট যদি এইখান থেকে পাস করে, সো দিস উইল বি আওয়ার লোড পয়েন্ট। তাহলে এফার্ট আমি কোথায় দেব? এটাকে তুলতে গেলে এফার্ট কোথায় দেবো? দেখবে যখন তুমি পাটাকে বা বডিটাকে তুলতে যাও, দেখবে পায়ের ঠিক পেছন এইখানটায় টান টান লাগছে, এইখানটায় দেখবে টান টান লাগে।
তার মানে নিশ্চয়ই তুমি এফার্টটা এইরকম কোনো জায়গায় দিচ্ছ। অবভিয়াসলি এটা দেখলে বুঝতে পারছি যে এইটা হচ্ছে ডিস্টেন্স অফ এফার্ট, এইটা হচ্ছে ডিস্টেন্স অফ লোড, ফালক্রাম একটা এন্ডে। জিজ্ঞেস করব গৌরবকে, গৌরব এটা কোন ক্লাসের লিভার? গৌরব এটা কোন ক্লাসের লিভার? সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস, ওকে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে জিজ্ঞেস করবো সৃজনকে। সৃজন মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? আচ্ছা সৃজন নেই, অরিজিৎ, অরিজিৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? স্যার বলছি। হ্যাঁ বল, অরিজিৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? স্যার লেস দ্যান 1। না অরিজিৎ কত? লেস দ্যান 1। ওকে, জিজ্ঞেস করব অজয়কে, অজয় মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? Sir, mechanical advantage. গ্রেটার দ্যান 1। তার কারণ হচ্ছে দেখো ভেলোসিটি রেশিও হচ্ছে ডিই বাই ডিএল, অবভিয়াসলি ডিই বড় ডিএল ছোট, তার মানে কি এটা গ্রেটার দ্যান 1। তাহলে ভেলোসিটি রেশিও যদি গ্রেটার দ্যান 1 হয়, আইডিয়াল কেসে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ভেলোসিটি রেশিও সেম, সো ইন দ্যাট কেস মেকানিক্যাল অ্যাডভান্টেজ উইল অলসো বি গ্রেটার দ্যান 1। বোঝা গেল কথাটা? ইজ ইট ক্লিয়ার? স্যার আরেকবার বলে দাও না। ডিস্টেন্স অফ এফার্ট ফালক্রাম থেকে বেশি দূরে না, ডিস্টেন্স অফ লোড কম দূরে না, তাহলে ভেলোসিটি রেশিও কি ডিস্টেন্স অফ এফার্ট বাই ডিস্টেন্স অফ লোড, হ্যাঁ তাহলে ভেলোসিটি রেশিও কি গ্রেটার দ্যান 1, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ উইল অলসো বি গ্রেটার দ্যান 1। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, পরিষ্কার একদম কাচের মতো, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ব্যাস ওকে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। উই উইল ডু সাম নিউমেরিক্যালস, ওকে, উই উইল ডু সাম নিউমেরিক্যালস, ওকে। চলো চলে যাও কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 করো প্রত্যেকে। কোয়েশ্চেন নাম্বার 3, ফোর্স অফ 5 kgf ইজ রিকোয়ার্ড টু কাট এ মেটাল শিট। একটা মেটাল শিট রয়েছে, এই মেটাল শিটটাকে যদি কাটতে হয় তাহলে আমাকে এই রকম অবভিয়াসলি একটা যন্ত্র ইউজ করতে হবে। তাহলে এইখানে যে ফোর্সটা দিতে হবে সেটা হতে হবে 5 kgf। বলে দিয়েছি দি মিনিমাম ফোর্স রিকোয়ার্ড ইজ 5 kgf, ওকে। এ shears used for cutting the metal sheet has its blade 5 সেন্টিমিটার লং। এই যে ব্লেডটার কথা বলেছে, এই ব্লেডটা হচ্ছে 5 সেন্টিমিটার লং, ওকে। আর কি বলেছে? while its handles are 10 সেন্টিমিটার লং। এই হ্যান্ডেলটা হচ্ছে 10 সেন্টিমিটার লং। কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে যে হোয়াট এফার্ট ইজ নিডেড টু কাট দ্য শিট। এই শিটটাকে যদি কাটতে হয় তাহলে অবভিয়াসলি আমাকে একটা এফার্ট দিতে হবে। তাহলে কতটা এফার্ট আমাকে দিতে হবে দেখো, অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ মেশিন। প্রিন্সিপাল অফ মেশিন কি বলছে? যে লোড ইন্টু লোড আর্ম ইকুয়ালস টু এফার্ট ইন্টু এফার্ট আর্ম, ওকে। লোড ইন্টু লোড আর্ম ইকুয়ালস টু এফার্ট ইন্টু এফার্ট আর্ম। আর এফার্ট কি হবে? আর এফার্ট হবে লোড ইন্টু লোড আর্ম বাই এফার্ট আর্ম। আমরা লোড আর্মটাকে ডিএল, এফার্ট আর্মটাকে ডিই দিয়ে লিখেছিলাম, মনে করে দেখো আমরা এটা লিখেছিলাম ডিএল বাই ডিই। আচ্ছা একটা একটা করে বসাবো। লোড কত? 5 kgf, 5 kgf ইন্টু ডিএল কত? ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার বাই ডিই কত? 10 সেন্টিমিটার, কেটে গেল 2 হলো, দিস উইল বি 2.5 kgf, ওকে। তাহলে কতটা এফার্ট দিতে হবে? দ্য এফার্ট দ্যাট উই রিকোয়ার টু গিভ ইজ 2.5 kgf। বোঝা গেছে? দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3, পরিষ্কার? আচ্ছা প্রত্যেকে কোয়েশ্চেন নাম্বার 7টা করো। অল অফ ইউ ডু কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7টা করো। কোয়েশ্চেনের প্রথমেই বলছে যে আমার যে রডটাকে দিয়ে দিয়েছে সেই রডটা হচ্ছে 4 সেন্টিমিটার বা সেই রডটা হচ্ছে 4 মিটার বা উই ক্যান রাইট ইট অ্যাজ 400 সেন্টিমিটার, ওকে। আচ্ছা এবার বলছে যে ইজ সাপোর্টেড অ্যাট পয়েন্ট 125 সেন্টিমিটার ফ্রম ওয়ান এন্ড। যে কোনো একটা এন্ড ধরবো, সাপোজ এই এন্ডটা ধরলাম, এখান থেকে 125 সেন্টিমিটার দূরে। তাহলে এই ডিস্টেন্সটা কত? এটা 125 সেন্টিমিটার দূরে। এখানে আমি ফালক্রামটাকে বসিয়েছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে
and a load of 18 GF is suspended at a point 60 centimeter from the support on the shorter arm. Obviously এটাই shorter arm হবে, কারণ যদি এটা 125 সেন্টিমিটার হয় তাহলে এইটা হবে 400 minus 125, that will be 275 সেন্টিমিটার। তাহলে shorter arm কোনটা? Obviously এইটা হচ্ছে shorter arm। আচ্ছা, এবার বলেছে শর্টার আর্মে কোথায়? 60 সেন্টিমিটার ফ্রম দ্য সাপোর্ট অন দ্য শর্টার আর্ম। এখান থেকে 60 সেন্টিমিটার দূরে, তাহলে এইখান থেকে কত দূরে? 60 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, কি লাগিয়ে দেওয়া হয়েছে? লাগিয়ে দেওয়া হয়েছে 18 কেজিএফ। তাহলে এখানে কত সাসপেন্ড করেছি? এখানটায় সাসপেন্ড করা হয়েছে 18 কেজিএফ। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে if a weight W is placed at a distance 250 centimeter from the support on the longer arm, তাহলে কি করলাম? এখান থেকে 250 সেন্টিমিটার দূরে, সাপোজ এইখানটায় 250 সেন্টিমিটার দূরে আমি ডাব্লু ওয়েটকে ঝুলিয়ে দিয়েছি। তাহলে প্রিন্সিপাল অফ মেশিন কি বলছে? যে লোড ইন্টু লোড আর্ম হবে এফার্ট ইন্টু এফার্ট আর্ম। ওকে, তার মানে আমি বার করতে কি চাইছি? ডাব্লু, और তাহলে W ইন্টু লোড আর্ম কত? 250 ইকুয়ালস টু এফার্ট কত? 18 কেজিএফ ইন্টু লোড আর্ম হচ্ছে 60 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, লিখবো না। তাহলে W কি হবে? 18 ইন্টু 60 বাই 250। ক্যালকুলেট করব, এটা ক্যালকুলেট করলে আসবে 4.32 কেজিএফ, তাই তো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে ইফ এ ওয়েট 5 kgf is kept to balance the rod, find its position। এবার রডটাকে ব্যালেন্স করতে চাওয়ার জন্য আমি কি করেছি? একটা 5 kgf কে পুট করেছি। আচ্ছা, ইফ এ ওয়েট অফ 5 kg kept to balance the rod, find its position। আচ্ছা, অ্যাকশন দাঁড়াও। shorter arm if a weight of 5 kg placed to balance the rod, find its position। আচ্ছা, হোল্ড করো একটু। আচ্ছা দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে যে ইফ আ ওয়েট 5 kg is kept to balance the rod। আচ্ছা, এবার চলে এসেছি আমরা এখান থেকে মোমেন্টের অঙ্কে। প্রথমে বার করব ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ মোমেন্ট কত হবে? ক্লকওয়াইজ কে ঘোরাবে? এ। তাহলে 250 সেন্টিমিটার ইন্টু যে ওয়েট পেলাম 4.32 কেজিএফ। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে এইটাও ওকে। দেখো 18 কেজিএফ দেওয়া হয়েছে। কোয়েশ্চেনে বলেছে যে on a load of এত সাসপেন্ডেড অন দ্য শর্টার আর্ম, a weight of W is placed at the distance of 2 cm from the longer arm, find W। W বার হয়ে গেল। 5 kgf রাখা হয়েছে টু ব্যালেন্স দ্য রড। 5 kgf রাখা হয়েছে টু ব্যালেন্স দ্য রড। ধরো আরেকবার দেখো, নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে যে এই ডাব্লুটাকে যদি ডাব্লুটাকে সরিয়ে আমি এখানে কোথাও একটা 5 kgf দিই, বুঝতে পেরেছি। ডাব্লুটাকে সরিয়ে কোথাও যদি একটা 5 kgf দিই, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে যাতে এটাকে আমি ব্যালেন্স করতে পারি? একই প্রিন্সিপাল, লোড ইন্টু লোড আর্ম হচ্ছে এফার্ট ইন্টু এফার্ট আর্ম। আমাকে বার করতে হবে লোড আর্ম, সেটা কি হবে? এফার্ট ইন্টু এফার্ট আর্ম বাই লোড। এফার্ট কত? এফার্ট হচ্ছে 18 কেজি। এফার্ট হচ্ছে লোড ইন্টু লোড আর্ম। আচ্ছা, আমাকে বার করতে হবে এফার্ট আর্ম। তাহলে এফার্ট আর্ম কী হবে? লোড ইন্টু লোড আর্ম বাই এফার্ট। লোড হচ্ছে আমার 18 কেজিএফ, লোড আর্ম হচ্ছে আমার 60 সেন্টিমিটার। এফার্ট কত? এফার্ট হচ্ছে নতুন 5 kgf। তাহলে এফার্ট আর্ম বার করবো। তাহলে কত হবে এফার্ট আর্ম? ক্যালকুলেট করব। তাহলে এটা হচ্ছে 12 ইন্টু 18 কত হয়? 12 ইন্টু 18, দ্যাট উইল বি 216। সো দিস উইল বি 216 সেন্টিমিটার। আচ্ছা, আগের অঙ্কটায় না 18টা বসিয়েছি এফার্টের জায়গায়, এফার্ট আর্মের জায়গায় 60 বসিয়েছি, আমি খেয়াল করিনি। এইটা হচ্ছে বলে দিয়েছে লোড, এইটা বলে দিয়েছে লোড। তাহলে এইটাকে জাস্ট কিছুই না, একই হবে। শুধু মাথায় রাখবে যে এফার্ট হচ্ছে ডাব্লু, এফার্ট আর্ম হচ্ছে 250, লোড হচ্ছে 18,
লোড আর্ম হচ্ছে 60, হ্যাঁ এরকম মাথায় রেখে বসাও, আমি খেয়াল করিনি এই পাশটা লোড বলেছিল, সব গুবলেট হয়ে গেছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট হচ্ছে দেখো আমার এই দুটো ক্ষেত্রেই কি হচ্ছে, ফালক্রামটা মাঝখানে আছে, এফার্টটা এখানে আছে, লোডটা এখানে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে কোন ক্লাসের লিভার হবে এটা? এটা ক্লাস 1-এর লিভার হবে। আচ্ছা প্রত্যেকে জিজ্ঞেস করবো, এটা কি প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝতে পেরেছো? ওখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে, আমি ভেবেছিলাম ওই এইখানে যে ওয়েটটা ডাব্লু দেওয়া ছিল তার সাথে কিছু রেখে ব্যালেন্স করতে হবে, ওর জন্যই মাথায় কাজ করছিল না যে ওটাতে থাকলে এমনি ব্যালেন্স হয়ে যাবে না আবার কি লাগবে, কিন্তু তা বলেনি, বলেছে ওটাকে সরিয়ে দিয়ে যদি নতুন একটা পরিষ্কার করে লিখলে আরও ভালো হতো, যে ওটা ডাব্লুটাকে সরিয়ে দিয়ে যদি এটা রাখা হয় তাহলে কি। যাই হোক আশা করি বোঝা গেছে। আচ্ছা জিজ্ঞেস করবো প্রেমাংশু, শাস্ত্রিতা, সৃজন, তোদের আওয়াজ পাইনি, তোরা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আমি তো বললাম করেছি। ওকে, ত্রিপম, গৌরব, হৈমব বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা বুঝেছি। ওকে ওকে ওকে, অর্ণব বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা চলো চলো একটা অঙ্ক করো, চলে যাও কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 ফিগার 3.19 থেকে যে অঙ্কটা দিয়েছে প্রত্যেকে করো। কোয়েশ্চেন নাম্বার 11 করো। এটা করার জন্য আচ্ছা কোয়েশ্চেন নাম্বার, দেখো আমাকে এইরকম একটা ফিগার দেওয়া আছে নাম্বার 11, এরকম একটা ফিগার দেওয়া আছে, এইরকম একটা রড লাগানো রয়েছে, বলেছে এইখানটায় আমি এফার্ট অ্যাপ্লাই করছি আর এখান দিয়ে আমাকে একটা লোডকে তুলতে হবে। ওকে, নাও লোডটা বলে দিয়েছে, লোডটা হচ্ছে 50 নিউটন। কোয়েশ্চেনে বলেছে যে এফ এ হচ্ছে 10 সেন্টিমিটার, প্রথম দুটো করলাম না ভীষণ সোজা, এফ এ হচ্ছে এইটুকু এফ এ, এটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার, আর বলে দিয়েছে যে এবি হচ্ছে 490 সেন্টিমিটার, এবি হচ্ছে এইখান থেকে এতটা, এটা হচ্ছে 490 সেন্টিমিটার। বার করতে বলেছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ এর মিনিমাম এফার্ট। আচ্ছা প্রথমে করব মেকানিক্যাল অ্যাডভান্টেজ। দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে গেলে আমাকে আগে বার করতে হবে যে এখানে আমার এফার্ট কতটা লাগবে। দেখো তার জন্যে এটা ফালক্রাম, তাহলে আমাকে প্রথম বার করতে হবে এফার্ট আর্ম। এফার্ট আর্ম কত? 10 সেন্টিমিটার। বার করতে হবে লোড আর্ম। লোড আর্ম কত? দেখো এইখান থেকে এতটা লোড, এটা 490, এটা 10, তার মানে 490 প্লাস 10 দ্যাট উইল বি 500 সেন্টিমিটার। ওকে, বার করবো এফার্ট, তাহলে এফার্ট ইন্টু এফার্ট আর্ম হয় লোড ইন্টু লোড আর্ম, অর এফার্ট কত হবে? লোড ইন্টু লোড আর্ম বাই এফার্ট আর্ম। তাহলে কত হয়? লোড হচ্ছে 50 নিউটন, লোড আর্ম হচ্ছে 500 সেন্টিমিটার বাই এফার্ট আর্ম হচ্ছে 10 সেন্টিমিটার। ওয়েট করো এক সেকেন্ড, और এটা কেটে দিলাম, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে দিলাম, ইকুয়ালস টু 2500 নিউটন হচ্ছে এফার্ট। ওকে, এফার্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার। নেক্সট হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, দুভাবে বার করতে পারি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ একটা বার করতে পারি ফ্রম ভেলোসিটি রেশিও, আর একটা বার করতে পারি ফ্রম আমি যে এফার্ট পেয়েছি। প্রথমে এফার্ট যেহেতু বার করেছি এটা দিয়ে বার করব, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হয় লোড বাই এফার্ট। লোড হচ্ছে 50 নিউটন, সো দ্যাট উইল বি 50 নিউটন, এফার্ট পেয়েছি 2500 নিউটন, এখান থেকে কেটে বাদ হয়ে যায়, সো দিস উইল বি 50, সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ উইল বি 1/50। যদি ভেলোসিটি রেশিও থেকে বার করি তাহলে কি করে বার করব? দেখো ভেলোসিটি রেশিও মানে হচ্ছে ডিস্টেন্স অফ এফার্ট বাই ডিস্টেন্স অফ লোড। ডিস্টেন্স অফ এফার্ট হচ্ছে 10 সেন্টিমিটার, ডিস্টেন্স অফ লোড হচ্ছে 500 সেন্টিমিটার, সো দ্যাট উইল বি 1/50। আইডিয়াল কেসে এম এ ইকুয়ালস টু ভিআর হয়, তাহলে এমও হবে 1/50। ইজ দ্যাট ক্লিয়ার? দুভাবেই বার করতে পারো, যেটা তোমার কাছে ইজি মনে হয়। আচ্ছা